আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, সুপ্রিম কোর্টের রায় মেনে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে বলে সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। কর্মচারী সংগঠনগুলি একে স্বাগত জানিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের সম্প্রসারিত মন্ত্রিসভার নতুন সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে প্রথম পর্যায়ের প্রাপকরা আগামীকাল থেকে টাকা পেতে শুরু করবেন। এদিকে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ সম্পর্কে তদন্তের নির্দেশ রাজ্য সরকারের। শহরাঞ্চলে নিকাশি নালা পরিষ্কারের কাজে এখন থেকে ম্যানহোলে কোনো মানুষকে নামানো যাবে না বলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী ও তার ঘনিষ্ঠ ব্যবসায়ী শশীকান্ত চন্দকের বিরুদ্ধে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে চার্জ গঠন। উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী। আসছে বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টের রায় মেনেই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে বলে সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। নবান্নে গতকাল ডিএ নিয়ে বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক বৈঠক করেন। সেখানে মুখ্যমন্ত্রী এ ব্যাপারে উদ্যোগ গ্রহণের জন্য মুখ্য সচিব ও অর্থ সচিবকে নির্দেশ দিয়েছেন বলে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন। এ মাসের 22 তারিখ রাজ্য সরকার যে বাজেট পেশ করবে তাতে সরকারি কর্মচারীদের জন্য সুখবর থাকবে বলেও মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। ভাস্করবাবু আরও জানান, ডিসেম্বর মাসের মধ্যে 50,000 স্থায়ী পদে নিয়োগের ব্যাপারে তাদের মধ্যে কথা হয়েছে। এ মাসের 7 তারিখের মধ্যে নিয়োগ নীতি ঘোষণা করা হবে বলেও মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন। সরকারের এই সদিচ্ছামূলক মনোভাবের জন্য ভাস্করবাবু ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রীকে। পূর্বের সরকার ডিএর রায় মানার ক্ষেত্রে যেভাবে ছত্রে ছত্রে তাকে অবমাননা করেছে, বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী তার প্রথম যে স্বাগত ভাষণ আমাদের উদ্দেশ্যে রাখেন সেখানে পরিষ্কার করে দেন আমরা সম্পূর্ণরূপে সুপ্রিম কোর্ট যা বলেছে সেই সুপ্রিম কোর্টের রায়কে অক্ষরে অক্ষরে মেনে আমরা কাজ করব। যে আলোচনা হয়েছে সেই আলোচনাতে আমরা অত্যন্ত সন্তুষ্ট। আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন। কর্মচারীরাও অন্তত সরকারের একটা অংশ, সেই ব্যাপারটা প্রতিষ্ঠিত হলো। এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন মামলাকারী সংগঠনের পক্ষে ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সর্বশেষ যে সিদ্ধান্তগুলো হয়েছে বা উনি যেগুলো আশ্বাস দিয়েছেন তাতে আমরা মোটামুটি সন্তুষ্ট। বলেছেন কারেন্ট ডিয়ারনেস অ্যালাউন্স 42% যত তাড়াতাড়ি সম্ভব 22শে জুন একটা বড় অংশ ঘোষণা করব বকেয়া কারেন্ট দিয়ে, বাকিটা আবার যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে দেব। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ও একে বড় পাওনা হিসেবে অভিহিত করেছেন। 1 জানুয়ারি 2027 থেকে সপ্তম বেতন কমিশন লাগু হবে। এইটা আমাদের কাছে বড় অ্যাচিভমেন্ট, কারণ আমরা 3 বছর 4 বছর পরে বেতন কমিশন পেয়ে থাকি। বেতন কমিশন লাগু হবে 1/1/26 থেকে। সেখানে যদি 1 বছর পরেই আমরা হাতে পাই তবুও সেটা আমাদের কাছে অনেকটা বড় পাওনা। অন্যদিকে মঞ্চের আহ্বায়ক রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেছেন, তাদের বাদ দিয়ে শুধুমাত্র মামলাকারী সংগঠনগুলিকে ডেকে মুখ্যমন্ত্রী বকেয়া ডিএ নিয়ে আলোচনা করেছেন। এর ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘিত হয়েছে। যৌথ মঞ্চের অধীনে 39টি সংগঠন এ ব্যাপারে অন্ধকারে থাকলো বলেও তাঁর দাবি। ডিএর মামলা হয়েছে 2008 থেকে 19 সময়কালের পর্যন্ত। তাহলে তার আগে কি কর্মচারীরা ডিএ পাননি বা পাবেন না? তাহলে শুধুমাত্র মামলাকারী সংগঠন তাদের নিয়ে এই আলোচনার মধ্যে দিয়ে সামগ্রিকভাবে সার্বিক রাজ্যের সমস্ত অংশে যাদের রাজ্য কোষাগার থেকে বেতন হয় তাদের বিষয়টা কখনোই ক্লিন হয় না। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এবং মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি প্রমুখ ডিএ নিয়ে রাজ্য সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। বেতন কাঠামোর পুনর্বিন্যাস নিয়ে কথা বলতে কেন্দ্রের 8ম বেতন কমিশনের সদস্যরা আগামী মাসে 2 দিনের সফরে এ রাজ্যে আসছেন। 9 জুলাই থেকে 2 দিন তারা কলকাতায় বিভিন্ন কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। এজন্য কমিশনের সঙ্গে যারা দেখা করতে চান সংগঠনের তরফে তাদের 15 জুনের মধ্যে অনলাইনে আবেদন জানাতে বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের সম্প্রসারিত মন্ত্রিসভার নতুন সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে গতকাল এক বার্তায় শ্রী শাহ প্রত্যয় ব্যক্ত করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার নিষ্ঠা ও দায়বদ্ধতা নিয়ে জনস্বার্থে কাজ করবে।
আগেই জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা গতকাল সম্প্রসারিত হয়েছে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি 35 জন নতুন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে 13 জন পূর্ণমন্ত্রী, 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রী। এর ফলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে নবগঠিত বিজেপি সরকারের মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো 41। নতুন মন্ত্রীদের দপ্তর পরে বণ্টন করা হবে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে প্রথম পর্যায়ে প্রাপকরা আগামীকাল অর্থাৎ 3রা জুন থেকে টাকা পেতে শুরু করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে সাংবাদিকদের জানান, প্রথম কিস্তিতে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো হবে। প্রতিদিন কয়েক লক্ষ আবেদন যাচাই করা হচ্ছে। যারা নিজেরা আবেদনপত্র পূরণ করতে পারছেন না, তাদের বাড়ি বাড়ি গিয়ে সরকারি কর্মীরাই ফর্ম পূরণে সাহায্য করবেন। এদিকে নারী, শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পালও জানিয়েছেন, 12 পাতার আবেদনপত্র পূরণ করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়ছেন। তবে যে কোনো অসুবিধে তিনি স্থানীয় পঞ্চায়েত, বিডিও অফিস অথবা পুরসভায় যোগাযোগের পরামর্শ দেন। যোগ্য আবেদনকারীরা প্রত্যেকেই অন্নপূর্ণা যোজনায় টাকা পাবেন বলেও মন্ত্রী আশ্বস্ত করেছেন। ফর্ম অলরেডি দিতে শুরু করে দিয়েছে, আজ থেকে অনলাইনে শুরু হচ্ছে এবং 3 তারিখ থেকে ব্যাংকে ঢুকতে শুরু করবে। বলছে এতগুলো 12 পাতার ফর্ম, লেকিন এগুলো ডেটার জন্য। এখনকার ডেটার ফর্ম ফিল আপ না করতে পারলে আপনি অন্নপূর্ণার যোজনার টাকা পাবেন না। তা যতটা সম্ভব আপনারা ফিল আপ করুন, অসুবিধা হলে লিখে দেবেন, নট অ্যাপ্লিকেবল বলে বাকিটা আমরা দেখে নেব। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সহ একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ সম্পর্কে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নের সাংবাদিক বৈঠকে বলেন, প্রাথমিক যাচাইয়ে এমন বহু উপভোক্তার খোঁজ মিলেছে যারা নিয়ম বহির্ভূতভাবে সরকারি ভাতা পাচ্ছিলেন। কোথাও পুরুষদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধে, আবার কোথাও ভুয়ো পরিচয়ে সামাজিক ভাতা নেওয়ার অভিযোগ সামনে এসেছে। পূর্বতন সরকারের আমলে উপভোক্তাদের তথ্য যাচাইয়ের ক্ষেত্রে ব্যাপক গাফিলতি ছিল বলেও শুভেন্দুবাবু জানান। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় এনডিএ সরকার। প্রযুক্তিবিদ ও আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 8:30টায় সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন বৃহস্পতিবার 4 জুন রাত 8:30টায়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। শহরাঞ্চলে নিকাশি নালা পরিষ্কারের কাজে এখন থেকে ম্যানহোলে কোনো মানুষকে নামানো যাবে না বলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। এই কাজে শুধুমাত্র অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করা হবে। তিনি গতকাল কেএমডি এর আধিকারিকদের সঙ্গে নিয়ে কৈখালি, হলদিরাম, চিনার পার্ক, সেক্টর 5, শান্তিনগর ও কেষ্টপুরের নিকাশি ব্যবস্থা পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের বলেন, বহু জায়গায় অপরিকল্পিতভাবে ম্যানহোল বন্ধ করে রাস্তা তৈরি করেছে আগের সরকার, সেগুলি খুলে নতুন ম্যানহোল তৈরি করা হবে। হলদিরামের সামনে অতিরিক্ত জল দ্রুত সরাতে প্রয়োজনে পাম্প বসানোর কথাও ঘোষণা করেন তিনি। পশ্চিমবঙ্গে 3,748 কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়কের গুণমান, রক্ষণাবেক্ষণের অবস্থা এবং তার অগ্রগতি নিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি গতকাল নতুন দিল্লিতে এক বৈঠক করেন। সংবাদ মাধ্যম ও সমাজ মাধ্যমের রিপোর্টের ভিত্তিতেই এই বৈঠক বলে জানা গেছে। পরিকাঠামো উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার লক্ষ্যে রাস্তার মানোন্নয়নের উপর জোর দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী ও তার ঘনিষ্ঠ ব্যবসায়ী শশীকান্ত চন্দকের বিরুদ্ধে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে চার্জ গঠন করা হয়েছে। আগামী 12 জুন শুরু হবে বিচার প্রক্রিয়া। এই মামলায় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ অন্য 5 অভিযুক্তের বিরুদ্ধে আগেই চার্জ গঠন করা হয়। পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ গতকাল ইডির দপ্তরে হাজিরা দেন। তাকে প্রায় 10 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বারাসত জেলা আদালতে আগাম জামিনের আবেদন করেছেন। আবেদনের শুনানির দিন ধার্য হয়েছে 22 জুলাই। এদিকে ভিআইপি রোডের লেকটাউনের মোড়ের কাছে বিশ্বখ্যাত ফুটবল তারকা লিওনেল মেসির 70 ফুট উঁচু মূর্তিটি গতকাল সরানো হয়।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গে ৩-৪ দিন বৃষ্টির সম্ভাবনা কম। এর ফলে তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পাবে। আলিপুরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 28.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 1 ডিগ্রি বেশি। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন আউং লাং দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম, পূবে তাকাও এবং মহাসাগর নীতিতে মায়ানমার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের আলোচনার প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করেছে। ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি নীতিন নবীন নতুন দিল্লিতে দলের শীর্ষ পদাধিকারী ও কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে নরেন্দ্র মোদী সরকারের 12 বছরের সেবা, সাংগঠনিক সম্প্রসারণ ও ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উত্তরপ্রদেশের হামিরপুরে নির্মীয়মান সেতু ভেঙে 6 জনের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার 2টি উচ্চ পর্যায়ে তদন্তকারী দল গঠন করেছে। মার্কিন রাষ্ট্রপতি জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘর্ষ কমাতে সম্মত হয়েছে। পুরুষদের অনূর্ধ্ব 18 এশীয় কাপ হকি লিগের গ্রুপ ম্যাচে ভারত গতকাল 4-1 গোলে কোরিয়াকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন আউং লাং দ্বিপাক্ষিক নানা দিক নিয়ে আলোচনা করেছেন। অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা, নিরাপত্তা সংক্রান্ত ইস্যু, সীমান্ত ব্যবস্থাপনা, উন্নত সহযোগিতা, সাংস্কৃতিক আদান প্রদান এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তাঁরা কথা বলেছেন। নতুন দিল্লিতে দুই নেতার বৈঠকের পর বিদেশ সচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের বলেন, বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা এবং শক্তি ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে তোলার ব্যাপারে উভয় পক্ষ সহমত হয়েছে। মানুষে মানুষের যোগাযোগ এবং কলাদান মাল্টি মোডাল ট্রান্সপোর্ট প্রকল্প দ্রুত শেষ করা নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে বলে বিদেশ সচিব জানান। বিদেশ সচিব বলেন, মায়ানমারের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ব্যাপারে ভারতের সমর্থনের কথা প্রধানমন্ত্রী মোদী পুনর্ব্যক্ত করেছেন। উভয় পক্ষই নিরাপত্তা স্বার্থের পরিপন্থী কাজের জন্য নিজেদের ভূখণ্ডের অপব্যবহার প্রতিরোধের ওপরে গুরুত্ব আরোপ করেছে। বিদেশ সচিব বলেন, মায়ানমারের জমি ভারত বিরোধী কাজের জন্য ব্যবহার করা হবে না বলে সেদেশের প্রেসিডেন্ট আশ্বস্ত করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম, পূবে তাকাও এবং মহাসাগর নীতিতে মায়ানমার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। রাষ্ট্রপতি ভবনে মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং লাইংকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভারত ও মায়ানমারের মধ্যে কয়েক শতাব্দী পুরনো গভীর বন্ধন রয়েছে। ভারত মায়ানমার কৌশলগত সম্পর্কের বিষয়ে রাষ্ট্রপতি বলেন, মায়ানমার হল দক্ষিণ পূর্ব এশিয়া ভারতের প্রবেশদ্বার। মায়ানমার একমাত্র এশিয়ান গোষ্ঠীভুক্ত দেশ যার সঙ্গে ভারতের স্থলসীমা রয়েছে। মায়ানমারের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় লাইংকে অভিনন্দন জানিয়ে শ্রীমতী মুর্মু বলেন, দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও জোরদার করতে সেদেশের নবগঠিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের আলোচনার প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করেছে। এখন ছোটখাটো কোনো বিষয় চূড়ান্ত করা বাকি। তিনি গতকাল সাংবাদিকদের বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে মার্কিন প্রতিনিধি দল নতুন দিল্লি এসেছেন। আজ থেকে 4 জুন পর্যন্ত তারা আলোচনায় বসবেন। বৈঠকে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য দপ্তরের অতিরিক্ত সচিব দর্পণ জৈন। অন্যদিকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন প্রধান মধ্যস্থতাকারী ব্রেন্ডন লিঞ্চ। এদিকে ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা গতকাল কার্যকর হয়েছে। 6 মাস আগে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নতুন দিল্লিতে গতকাল পীযূষ গোয়েল সাংবাদিকদের জানান, সেপা শুধুমাত্র একটি সাধারণ বাণিজ্য চুক্তি নয়, এটি সভ্যতা নির্ভর আস্থার একটি বিবৃতি। এই চুক্তি ভারতের সঙ্গে ওমানের সম্পর্ককে এক নতুন উচ্চতা প্রদান করবে। I am confident that this comprehensive agreement will add a new momentum to our ties with Oman. From day one, India will secure duty-free access on 98% of Oman's tariff lines, covering over 99% of India's exports to Oman. SEPA is a blueprint of our shared future.
পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও দেশে জ্বালানি, খাদ্যশস্য, সার এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করতে পর্যাপ্ত বন্দোবস্ত গ্রহণ করা হয়েছে বলে সরকার নাগরিকদের আশ্বস্ত করেছে। নতুন দিল্লিতে গতকাল আন্তঃমন্ত্রক বৈঠকে উপভোক্তা বিষয়ক দপ্তরের অতিরিক্ত সচিব অনুপম মিশ্র বলেন, খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে ভারত অত্যন্ত ভালো অবস্থানে রয়েছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে। দেশে খাদ্য সরবরাহের পরিস্থিতি নিয়ে শ্রী মিশ্র বলেন, চলতি ভূ রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ভারতে খাদ্যদ্রব্যের দাম স্থিতিশীল রয়েছে। ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি নীতিন নবীন গতকাল নতুন দিল্লিতে দলের শীর্ষ পদাধিকারী ও কর্মীদের সঙ্গে বৈঠক করেন। পরে এক সাংবাদিক সম্মেলনে দলের সাংসদ ও মুখপাত্র ডক্টর সম্বিত পাত্র বলেন, আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের 12 বছরের সেবা, সাংগঠনিক সম্প্রসারণ এবং ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ডক্টর পাত্র আরও বলেন, কেন্দ্রীয় সরকার 12 বছর পূর্ণ করছে এবং পাশাপাশি বিজেপি এনডিএ জোট দেশের 22টি রাজ্যে ক্ষমতায় রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রতিটি ক্ষেত্রে দেশের অগ্রগতি হয়েছে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় এনডিএ সরকার। প্রযুক্তিবিদ ও আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডক্টর শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 8:30টায় সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন বৃহস্পতিবার 4 জুন রাত 8:30টায়। খবর শুনছেন আকাশবাণী থেকে। উত্তরপ্রদেশের হামিরপুর জেলায় একটি নির্মীয়মান ব্রিজ ভেঙে 6 জনের মৃত্যুর ঘটনায় 2টি উচ্চ পর্যায়ের তদন্তকারী দল গঠন করেছে রাজ্য সরকার। জেলা প্রশাসনের তরফে যে 3 সদস্যের দল গঠন করা হয়েছে তার নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত জেলা শাসক। এই দুর্ঘটনার পেছনে কোনো প্রশাসনিক প্রযুক্তিগত গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখবে এই দলটি। অন্যদিকে উত্তরপ্রদেশ ব্রিজ কর্পোরেশনের তরফে আরেকটি তদন্তকারী দল গঠন করা হয়েছে। 3 সদস্যের এই কমিটি ব্রিজটির নকশা, কাঁচামালের মান ও সেতু নির্মাণে নিরাপত্তা বিধি সঠিকভাবে মানা হয়েছিল কিনা তা খতিয়ে দেখবে। উল্লেখ্য, বেতোয়া নদীর উপর নির্মীয়মান ওই সেতু ভেঙে দিন কয়েক আগে 6 জন প্রাণ হারান। এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি আর্থিক তছরূপ প্রতিরোধ আইনের আওতায় পাঞ্জাবের রামনগরে অবস্থিত জ্ঞান সাগর এডুকেশনাল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের 14টি অস্থাবর সম্পত্তি ক্রোক করেছে। এই সম্পত্তিগুলির মূল্য প্রায় 1,600 কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে। সিবিআই রিলায়েন্স কমিউনিকেশন গ্রুপের শীর্ষ আধিকারিক অমিতাভ ঝুনঝুনওয়ালাকে ব্যাংক জালিয়াতি মামলায় গ্রেফতার করেছে। সিবিআই জানিয়েছে তিনি গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্পোরেট ফিন্যান্স, ব্যাংকিং এবং তহবিল ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ কাজকর্ম পরিচালনা করছিলেন। অভিযোগ, ঋণের অর্থের অপব্যবহারের কারণে ব্যাংকগুলিকে অন্যায্য ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের অস্ত্রবিরতি লঙ্ঘিত হতে পারে বলে ইরান সতর্ক করে দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৈরুটের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে নতুন করে আক্রমণের নির্দেশ দেওয়ার পর ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির প্রধান শর্তই ছিল সমস্ত ক্ষেত্রে সর্বসম্মতভাবে অস্ত্রবিরতি এবং লেবানন তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী হামলার নির্দেশ দেওয়ার পর কোনো ক্ষেত্রে অস্ত্রবিরতি লঙ্ঘিত হলে সমস্ত ক্ষেত্রেই এই চুক্তির শর্ত লঙ্ঘিত হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। অন্যদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘর্ষ কম করার ব্যাপারে সম্মত হয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার সঙ্গে কথা বলার পর বেইরুট থেকে সেনা ফিরিয়ে নেওয়া এবং ভবিষ্যতে আবারও না পাঠানোর ব্যাপারে সম্মত হয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, হিজবুল্লাহ বলেছে যে ইসরায়েল যদি তাদের আক্রমণ না করে তারাও ইসরায়েলকে আক্রমণ করবে না। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট উত্তরাখণ্ডের চামুলি জেলার ভ্যালি অফ ফ্লাওয়ার্স পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। উপত্যকার সমৃদ্ধ জীববৈচিত্র্য ও বিরল উদ্ভিদ প্রজাতি সংরক্ষণে সাহায্য করতে বন বিভাগ পর্যটকদের অনুরোধ করেছে। বন বিভাগের তথ্য অনুযায়ী বর্তমানে ভ্যালি অফ ফ্লাওয়ার্সে 300-রও বেশি প্রজাতির ফুল ও বহু বিরল উদ্ভিদ রয়েছে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স 31শে অক্টোবর পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকবে। পুরুষদের অনূর্ধ্ব 18 এশীয় কাপ হকির গ্রুপ লিগ ম্যাচে ভারত 4-1 গোলে কোরিয়াকে হারিয়ে দিয়েছে। জাপানের কাগামিরায় ভারতের পক্ষে অধিনায়ক কেতন খুশওয়া 2টি, হরিন্দর সিং, শাহরুখ আলী 1টি করে গোল করেন। এই জয়ের ফলে গ্রুপ লিগে ভারত এখনও পর্যন্ত 6 পয়েন্ট সংগ্রহ করেছে। বুধবার ভারত পরবর্তী ম্যাচে চীনা তাইপের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন আউং লাং দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম, পূবে তাকাও এবং মহাসাগর নীতিতে মায়ানমার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার।
শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের আলোচনার প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করেছে। উত্তরপ্রদেশের হামিরপুরে নির্মীয়মান সেতু ভেঙে 6 জনের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার 2টি উচ্চ পর্যায়ে তদন্তকারী দল গঠন করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘর্ষ কমাতে সম্মত হয়েছে। খবর শেষ হলো।